তুর্কি রেজওয়ানকে সরিয়ে নিচে নামে। রেজওয়ান সিঁড়ি থেকে বলে, তুর্কি মুখ বাঁকিয়ে চলে যায়, তবে মনে মনে ওই ভূতের কথা চিন্তা করতে থাকে। যদি ওই বাটপারের কথাও বিশ্বাস হয় না, 1 নম্বরের চিটার ওই ছেলে, মাঝে মাঝে মন চায় ঝুঁটি টেনে ছিঁড়ে দিতে। রান্নাঘরে গেলে হুমায়রা বলে আটা মাখতে, তিনি বাগান থেকে সবজি আনতে যাবে। আটা দেখে তুর্কির একটু ভয় লাগে, যদি সত্যি সত্যি ওই হাতটা আসে। পরক্ষণেই ভাবে ওই বাটপারের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। তবে রান্নাঘরের জানালা দিয়ে তাকায়। জানালার পাশে কোনো হিজল গাছ নেই, বিশাল পুকুর রয়েছে। ও জানে ওই চিটার মিথ্যা কথা বলেছে, তাই ও নিশ্চিন্তে তক্তার উপরে থেকে আটার বয়াম পেরে বাটিতে আটা ঢালে। বয়াম জায়গা মতো রাখতে গেলে একজোড়া হাত ওর হাতের পাশে দেখে। ভয়ে ভূত বলে চিৎকার করে ওঠে। হাত থেকে আটার বয়াম ফসকে যায়, সামনে থাকা ব্যক্তিটিকে জাপড়ে ধরে। আটার বয়ামের মুখ খোলে, ওদের দুজনের উপরে সব আটা পড়ে। তুর্কি ভয়ার্ত কণ্ঠে চিৎকার করতে থাকে, ভূত ভূত ভূত, আল্লাহ বাঁচাও 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 আমায়, আমায় খেয়ে ফেললো আল্লাহ, ভূত ভূত। ভূত ভূত বলে তীব্র কণ্ঠে চিৎকার করছে তুর্কি। কারো শক্তপোক্ত দুটি হাতের বাহু ওর ছোট ছোট থাবায় শক্ত করে আঁকড়ে ধরেছে। মাথা থেকে শক্ত বক্ষস্থলে আটায় আটায় মাখামাখি হয়েছে উভয়ের চুল শরীর। তুর্কি চোখ মুখ খিচে সন্তস্ত্র কণ্ঠে বলে যাচ্ছে, ভূত ভূত, আমার রুটি বানানো শেষ হয়নি, তুমি আমার খেও না। রুটি বানানো শেষ হলে আমি তোমার যতই ইচ্ছে খেও, তবু আমাকে খেও না। চরম আশ্চর্যজনিত হয়ে কপালে 2-3টা ভাঁজ পড়ে আদনানের। এই মেয়ে বলে কি, দিনের বেলা ভূত আসবে কই থেকে? এই মেয়ে কি সত্যি সত্যি মাথা খারাপ হলো নাকি? হৃষ্টপুষ্ট হাত দিয়ে তুর্কির 2 বাহু চেপে ধরে, শান্ত কণ্ঠে বলে, শান্ত হও। কিসের ভূত? কি আমল তামল বকছ? চেনা কণ্ঠ আসে কানে তুর্কির, তবুও চোখ বন্ধ করে সন্ত্রস্ত কণ্ঠে জবাব দেয়, ওই যে ওই যে ওই যে ওই হিজল গাছ থেকে, ওই যে হিন্দু বাড়ির বউটার আত্মা আল্লাহ। আদনান আরেক দফা আশ্চর্য হয়। তুর্কির 2 বাহু ধরে বক্ষস্থল থেকে ওঠানোর চেষ্টা করে, যৎসামান্য বিস্ময় কণ্ঠে বলে, শান্ত হও বেগম সাহেবা। কিসের ভূত? এই দিনের বেলা ভূত আসবে কই থেকে? বিদিত কণ্ঠস্বর শুনে বক্ষস্থল থেকে বদন তোলে তুর্কি। পিটপিট করে নেত্র পল্লব খোলে। আদনানের মাথাসহ ঘাড়ে সাদা আটা লেগেছে। তুর্কি কিছু না বলে আশেপাশে চোখ বুলিয়ে ওই প্রেতাত্মার হাত খুঁজতে থাকে। আদনান তুর্কির বাহু ছেড়ে দিয়ে মাথা ঘাড় হাতের মাধ্যমে ঝাড়তে থাকে। তুর্কির দিকে তাকিয়ে বলে, এখানে ভূত আসবে কই থেকে? আর রান্না করে আসতে বারণ করেছিলাম না? তুর্কি জানালার দিকে দৃষ্টি স্থির করে বলে, স্যার, ওইখানে, এখানে ওই বউটার হাত ছিল, বোধহয় রুটি চাচ্ছিল, হাতটা কই গেল? আদনান তুর্কির দিকে 1 পা এগিয়ে আসে। তুর্কির দৃষ্টি জানালাতে স্থির। আদনান তুর্কির ডান হাতের বাহু চেপে ধরে। তুর্কি যৎসামান্য বিস্ময় দৃষ্টি নিয়ে তাকায়। আদনান তুর্কির শাড়ির আঁচল দিয়ে ওর মুখের আটা মুছে দেয়। কিসের বউয়ের হাত? এখানে কোনো হাত নেই। আরে ছিল, আমি আটা রাখতে গিয়েছিলাম, তখন আমার হাতের পাশে ছিল। আদনান মৃদু মৃদু হেসে জবাব দেয়, ওইটা আমার হাত ছিল বোকা। তুমি বয়ামটা রাখতে পারছিলে না বলে তাই হেল্প করছিলাম। কিন্তু তুমি যেভাবে চিৎকার দিলে, আমি তো ভেবেছি কি না কি। তুর্কি বিস্ময় দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে, এখানে কোনো ভূত নেই। কিসের ভূত? আরে আপনার ভাই তখন বললো এখানে নাকি একটা ভূত আছে, একা একা রান্না করলে তার ঘাড় মটকায়, সে নাকি শুধু খাবার চায়। আদনান ভ্রু কুঞ্চন করে বলে। মিম বলেছে? তুর্কি উপরে নিচে মাথা নাড়ায়। আদনান যৎসামান্য রাগ নিয়ে শুধায়, ওকে বলছি তোমাকে পাহারা দিতে, আর এসব আজগুবি গল্প শোনাচ্ছি ও তোমাকে। আজ ওর একদিন কি আমার একদিন, ওই ভূতের সাথে আজ ওর বিয়ে দেব। তুর্কি আবারও সন্ত্রস্ত কণ্ঠে বলে। এগুলা কি সত্যি? আদনান ডানে বামে মাথা নাড়িয়ে বলে, উপরে চলো, শরীরে আটা লেগে আছে। তুর্কির কোমরে হাত দিয়ে কিঞ্চিত রাগী স্বরে বলে, যেমন আপনি তেমন আপনার ভাই। এখানে এসেছেন কেন আপনি? আপনার জন্যই তো আটার বয়ামটা পড়লো। আপনার হাত না বাড়ালে আমি তো আর ভয় পেতাম না। অশুভ লোক, বেরোন এখান থেকে। যান, বেরোন এখান থেকে। উপরে যেতে বলেছে। যাব না, আপনি বেরোন। রান্নাঘর থেকে তুর্কির আত্মচিৎকার শুনে রচনা ছুটে আসে রান্নাঘরে। সাথে রেজওয়ান, মোহনা, সূচনা আসে। তুর্কির কিছু হলে আদনান ওকে পিটাবে। বারবার বলেছে তুর্কিকে পাহারা দিতে। ও ভেবেছিল ওই রকম ভূতের গল্প শোনার পর তুর্কি যাবে না রান্নাঘরে। কিন্তু মেয়েটা রান্নাঘরে গিয়ে ওইভাবে চিৎকার করলো কেন? ভূতটা সত্যি সত্যি আসেনি তো? শরীরে আটা লেগে আছে, পরে চুলকাবে, ফ্রেশ হয়ে নাও। তাতে আপনার কি? আপনার শরীর? বেরোন এখান থেকে, অশুভ মার্কা লোক একটা। ঝগড়া পরে করবে, আগে ফ্রেশ হতে বলেছে।
আপনি না আসলে আটাটা পড়তো না। কেন এসেছেন এখানে, হ্যাঁ? উপরে চলো। রচনা রান্নাঘরে উকি দেয়, দৃষ্টিগোচর হয় আদনানকে। লম্বা চওড়া হাড় চওড়া মাংসল দেহধারী আদনানের দরুন তুর্কিকে দৃষ্টিগোচর হয় না, তবে বোঝা যাচ্ছে আদনান তুর্কির সামনে, কারণ ওর শাড়ির আঁচল কিঞ্চিত উঠছে। রচনা অন্য কিছু আন্দাজ করে দ্রুত রান্নাঘরের দরজা চাপিয়ে দেয়। রেজওয়ান রুমোহনা সূচনার উদ্দেশ্যে বলে। রেজন সন্ত্রস্ত কণ্ঠে বলে, চাচি সরো, ভাবির কিছু হলে ভাই আমারে টুকরো টুকরো করে ফেলবে। আমাকে পাহারা দিতে বলেছিল। দেখি সরো কি হলো। রচনা দুই ভ্রু যুগল কুচকে বলে, ও রচনা, বৌমা ওইভাবে চিৎকার করলো কেন? বাগান থেকে শুনে আমার আত্মা কেঁপে উঠেছে। দেখি সর, মেয়েটার কোনো বিপদে পড়লো নাকি? হুমায়রা এসে দরজা খুলতে গেলে রচনা বাধা দেয়। আরে কাজে যাব মানে? কি বলছিস তুই? ভেতরে তোর কি একা? রান্নাঘরের ব্যাপার, সর। উপস্থিত সবাই অবাক হয়ে একসাথে প্রশ্ন ছুড়ে। অন্য কিছু মানে? রচনার অবস্থা যাতায় কাটা সুপারির মতো হয়। সে হুমায়রার হাত থেকে বাঁধাকপি নিয়ে ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে। হুমায়রা বোকা হয়ে প্রশ্ন করে। রাজ ভেতরে মানে? রচনা আবারও হেসে বলে। হুমায়রার মাথা এমনিতেই ঘুরছে, তার উপর রচনার অগোছালো কথা শুনে আরও ঘুরে। সে কিছু বলার আগে রচনা তাকে ঠেলে সরিয়ে দেয়। রেজওয়ান দরজার কাছে গিয়ে বলে, হায় হায়, ভাই ভেতরে কি করে? বাল, আজ আমি গেছি। ভাবির কিছু হলে আমারে ঘ্যাচাং ফু করে দিব। রচনা রেজওয়ানের হাত টেনে বলে। আরে দাঁড়াও আগে। সবাইকে এক প্রকার ঠেলে ঠুলে ভেতরে পাঠিয়ে দেয় রচনা। আপনি কেন এসেছেন এখানে? আবার ঝগড়া করছেন? আপনার জন্যই তো পড়লো। আদনান এক পা এগোলে তুর্কি ঠোক গিলে। ও এক পা পিছায়। বলেছি তো ঝগড়া করব, কিন্তু আগে ফ্রেশ হব, তারপর। তুর্কি রাগী স্বরে বলে, আমার কোনো শাড়ি নেই। এই শাড়িটা আম্মুর কাছ থেকে নিয়েছিলাম, আর আপনার জন্য নষ্ট হয়ে গেল। ফাজিল লোক, অসভ্য লোক। রাগে গজগজ করতে করতে তুর্কি রান্নাঘর থেকে বের হয়। পেছন পেছন বের হয় আদনান। দ্বিতীয়বারের মতো গোসল সেরে বের হয় তুর্কি, তবে পরনে এবার নীল রঙের থ্রি পিস। কত শখ করে শাড়িটা পরেছিল। ওর থ্রি পিস পরতে বেশি ভালো লাগে না, সবচেয়ে বেশি পছন্দ শাড়ি। তবে বিয়ের আগে মায়ের জন্য পরা হতো না, আর এখন অসভ্য মার্কা জামাইয়ের জন্য। ও আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে, জানালা দিয়ে সূর্যের কিরণ উকি দিচ্ছে। সূর্যের কিরণ ঘরের আসবাবপত্রে এসে পড়ছে। ধীর পায়ে হেঁটে তুর্কির পাশে এসে দাঁড়ায় আদনান, হাতে ছোট একটা প্যাকেট। আয়নায় দুজনের দৃষ্টি মিলন হলে তুর্কি মুখ বাঁকায়। আদনান দুই হাত পেছনে মুড়িয়ে আয়নায় দৃশ্যমান হওয়া পুতুলটিকে অবলোকন করে। চুল মুছতে মুছতে তুর্কিও আয়নায় অবলোকন করে দৃশ্যমান হওয়া গম্ভীর পুরুষটিকে, যে ঘাড় কিঞ্চিত বাঁকিয়ে আয়নায় দৃশ্যমান হওয়া ওকে নিষ্পলক নয়নে দেখছে। আদনানের কাছে তুর্কি জীবন্ত ছোট পুতুল, আর তুর্কির কাছে আদনান বুড়ো, আনরোম্যান্টিক, রাগী, গম্ভীর একজন লোক। আদনান এই পুতুলটিকে কতটা ভালোবাসে কোনো দিন কি বুঝবে, কিভাবে বুঝবে? আর ভালোবাসা যে অন্যরকম, ভীষণ কঠিন, ভীষণ প্রগাঢ়। কিছুক্ষণ এইভাবে দুজন দুজনকে পরখ করতে থাকে। একজনের দৃষ্টিতে মুগ্ধতা তো অন্যজনের দৃষ্টিতে ক্ষুব্ধ। তুর্কি মুখ বাঁকিয়ে বলে, এভাবে কেন তাকিয়েছেন? কি চাই? আদনান শোধবোধ ফিরে পেয়ে পাশে থাকা চেয়ার টেনে বসে, হাতে থাকা ব্যাগ টেবিলের উপরে রেখে বলে, এখানে একটা শাড়ি আছে, একজনের জন্য কিনেছিলাম, কিন্তু সে খুব ছোট। এই যে, এরকম ছোট। ভেবেছিলাম এত ছোট মানুষ শাড়িটারি সামলাতে পারবে না, আর একটু বড় হোক, পরে দেব। কিন্তু হঠাৎ সে একদিন শাড়ি পরে আমার সামনে এলো। এত ছোট্ট মানুষটাকে শাড়িতে এত সুন্দর লাগে, তা দেখে বিমোহিত হয়ে যায়। মুগ্ধ নয়নের শতপর অবলোকন করতে থাকে। তাই ভাবলাম আমার কেনা এই লাল শাড়িতে হয়তো তাকে আরও সুন্দর লাগবে, তাই তাকে দিয়ে দিই। কিন্তু একটু আগেই তোমার একটা শাড়ি নষ্ট করলাম। তুমি যে রণচণ্ডী, শাড়ির জন্য আমাকে কেনা কি করে ফেলো, তাই ভাবলাম তোমারটা আগে দিই, পরে তাকে দিয়ে দেবো। তুর্কি রাগী স্বরে বলে, হ্যাঁ, আমাকে তো আপনার রণচণ্ডী, ঝগড়ুটে, বেশি রোমান্টিক, আরো কত কি কি মনে হয়। অন্য সবাইকে ভালো লাগে আমি জানি। কোয়েল ম্যাডাম ব্যতীত ওই মিম নামে মেয়েটা, ও আপনার গার্লফ্রেন্ড। যত ভাব শুধু আমার সামনে। দূরন, আপনার শাড়ি লাগবে না আমার। আমি আমার শাশুড়ি মায়ের থেকে আরেকটা শাড়ি নিয়ে নেব। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, একদম লাল টুকটুকে। তাতে আমার কি? যার জন্য এনেছেন তাকে দিয়ে আসুন। অসভ্য লোক, বউয়ের সাথে একটা রোমান্টিক কথা বলে পেট জ্বলে, আবার অন্য মেয়ের জন্য শাড়ি কিনে বউকে দেখাতে এসছে।
রেখে গেলাম, ভালো লাগলে পড়ো। বই গেছে আমার আপনার শাড়ি পরার জন্য। সাথে আয়নার দিকে তাকিয়ে মুখ বাঁকায়। আদনান শাড়ি পাশে রেখে চলে যায়। তুর্কি অগ্নিদৃষ্টি নিয়ে শাড়ির প্যাকেটের দিকে তাকিয়ে থাকে। কত বড় সাহস, অন্য একজনের জন্য শাড়ি কিনেছে, আবার সেই শাড়ি ওর জন্য নিয়ে এসেছে। ও দৃষ্টি সরিয়ে আয়নায় নিবদ্ধ করে, আবার আর চোখে প্যাকেটের দিকে তাকায়। প্যাকেটটা একবার খুলে দেখা উচিত। ওই অসভ্য লোক কার জন্য কীরকম শাড়ি কিনেছে। ও চিরুনি রেখে প্যাকেটটা হাত দেয়, আবার হাত সরিয়ে নেয়। ওই অসভ্য লোকের দেয়া কোনো জিনিস ও ছোবে না। কয়েকবার চুল আছড়িয়ে আবারও আর চোখে প্যাকেটের দিকে তাকায়। না, একবার দেখা উচিত। ওর সাথে কথা বলতে গেলে যার পেট চলে সে আবার অন্যজনের জন্য শাড়ি কেনে। তুর্কি সজোরে চিরুনি ড্রেসিং টেবিলের উপরে রেখে শাড়ির প্যাকেট হাতে নেয়। প্যাকেটের ভেতর আরেকটা বক্স।